অসুস্থ ছেলে, বিবাহ উপযোগ্য মেয়ে, কি করে চলবে পরিবার? শোক ছাপিয়ে ভবিষ্যতের চিন্তায় কাতর ট্রাক চালকের পরিবার। ত্রিবেণী ২ নম্বর বাসুদেবপুর উমাপল্লীর বাসিন্দা নীতিশ দাস, বয়স ৬৩, মণিপুর আসাম রাজ্যে লরি চালাতেন গত ১০ বছরের বেশি সময়। মণিপুর জাতীয় সড়কে অবরোধ করে কুকি ও নাগারা, মণিপুর পুলিশ, বিএসএফ, সিআরপিএফ যৌথ বাহিনী ২০২ নম্বর জাতীয় সড়ক ধরে উখরুল জেলার দিকে পাশ করাচ্ছিল। টিএম কাশম এলাকা পার করার সময় পাহাড় থেকে সন্দেহভাজন কুকি জঙ্গিরা গুলি বর্ষণ শুরু করে বলে অভিযোগ। লরির কনভয়ের প্রথমে ছিলেন নীতিশ দাস, তার গুলি লাগে, গুলিতে ঝাঁঝরা হয়ে যায় শরীর, ঘটনাস্থলে মৃত্যু হয়। ট্রাক চালকের ভাই অংশু দাসের ফোন নম্বর লেখা ছিল লরিতে। অন্য ট্রাক চালকরা ভাইকে ফোন করে খবর দেন। নীতিশের ছেলে নগেন দাস প্যানক্রিয়াটিসের রোগী, মেয়ে দীপা দাস বিবাহ উপযোগ্য, স্ত্রী গীতারানী দাস ২০২৪ সালে মারা যান। ৬ মাস আগে নীতিশ ত্রিবেণীর বাড়িতে এসেছিলেন, আবার আসবেন বলেছিলেন, খবর এলো মৃত্যুর। প্রতিদিন ফোন করে ছেলে মেয়ে ভাইয়ের সঙ্গে কথা বলতেন। গতকাল সকালেও মেয়েকে ফোন করেন। লরি চালিয়ে যায় আহত ছেলেকে চিকিৎসা পরিবারে চালাতে পাঠিয়ে দিতেন। ভাই অংশু নীতিশের পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্য করেছেন। এখন কি করে চলবে সেই চিন্তায় শোক ছাপিয়ে দুশ্চিন্তায় পরিবার। সরকারের কাছে আবেদন করছেন তারা দেহ নিয়ে আসার জন্য। ইতিমধ্যে দুজন পৌঁছে গেছে মণিপুরে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা আমাদের সপ্তগ্রাম বিধানসভার মধ্যে ২১ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে। আমাদের এই ২১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, উনি মণিপুরে সরকারি এফসিআই গোডাউনে লরি চালাতেন। নীতিশ দাস ওনার নাম। তো ওই মণিপুর এলাকায় আপনারা জানেন ওখানে তো বিভিন্ন জঙ্গি গ্রুপ আছে। তো সেখানে আহম্মদ কুরি বলে আহম্মদ কুকি গ্রুপ নামে একটা গ্রুপ আছে, যারা ওখানে সন্ত্রাস চালিয়ে একটা গুলিগালা চলেছিল। তখন তার গাড়ি ওখানে গিয়ে পৌঁছায়। সেখানে তো উনি উপস্থিত থাকা অবস্থায় ওনার কাছে গুলি লাগে, উনি গুলি খেয়ে যান এবং সেখানে মারা যান। পরে ওনার ফ্যামিলি এখানে খবর আসে, যে কোনোভাবেই হোক তার আইডি কার্ড ফার্ড পেয়ে এখানে খবর পেয়েছে। পাওয়ার পর তারা কিছুক্ষণ বাদে আমাকেও খবর জানিয়েছে। আমরা পরিবারের সমস্ত খবর জানার পর আমরা সরকারিভাবে ওটা আমি ডিএমকে জানাই এবং মুখ্যমন্ত্রী দপ্তরে আমি ওটা পাঠাই। এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ঘটনায় মর্মাহত এবং দুঃখ প্রকাশ করেছেন। তার সাথে সরকারিভাবে আমাদের ডিএম সাহেব, হুগলির ডিএম সব রকম সহযোগিতাও করেছেন। এই ডেড বডিটা শীঘ্র আমরা আনার ব্যবস্থা করা যায়, তার জন্য আমাদের সব কিছু প্রসেস চলছে। ওখানে পুলিশের সাথে যোগাযোগ হয়েছে অলরেডি। আমরা পোস্টমর্টম আজকেই পোস্টমর্টম হবে এবং আজকেই যাতে সত্তর ডেড বডি ওখান থেকে আনার ব্যবস্থা করানো যায় সেই নিয়ে আমি যথাযথ ডিএম সাহেবের সঙ্গে কথাও বলেছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি খুব শীঘ্র ডেড বডি চলে আসবে এবং সর্বোপরি এই পরিবারের পাশে আমি আছি। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং এই পরিবারে যিনি মারা গেছেন তার একটা সন্তান, সেও খুব অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে উনি ভুগছেন দীর্ঘদিন ধরে। ওনার কাকা টোটাল এই সমস্ত ফ্যামিলিটাকে চালাচ্ছে। খুবই সিম্প্যাথেটিক ব্যাপার। আমি বিধায়ক হিসেবে ওই পরিবারের পাশে আছি এবং পরিবারকে, আমার তো কিছু বলার নেই, ভাষা নেই। হ্যাঁ, আমি এটা আশ্বস্ত করছি যে কোনো এতে ওনাদের পাশে আমি থাকবো, যে কোনো প্রয়োজনে পাশে থাকবো। আমি যিনি মারা গেছেন তার আত্মার চির শান্তি কামনা করছি এবং পরিবারেরকে আমি সান্ত্বনা দিচ্ছি, আপনারা ভালোভাবে থাকুন। আপনাদের পাশে সরকার আছে, আপনাদের পাশে আপনাদের বিধায়ক আছে, চিন্তা নেবেন না। আপনাদের যথাযথ কিছু না কিছু একটা ব্যবস্থা করা হবে। সরকার থেকে একটা এটাও বলা হয়েছে, তাদের পাশে যেরকমভাবে সহযোগিতা করা সব কিছু সরকার পক্ষ থেকে সহযোগিতা পাবেন আমাদের। না, মণিপুর তো কন্ট্রোল বাই এখন বিজেপি, তাতে এখন সন্ত্রাস করছে, সেই জন্য কীভাবে কন্ট্রোলিং থাকবে এটা? সন্ত্রাসবাদীরা কখন সন্ত্রাস করে দেবে, সেখানে বিজেপি গভর্নমেন্ট থাকলেও হয়ে যায়। এরা তো মাওবাদীর মতো একটা গ্রুপ। এখন তার জন্য আমাদের বিজেপি সরকার তাদের নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে, নিশ্চয়ই তাদেরকেও সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট ধরতে হবে, কারণ যদি কোনো ঘটনা ঘটে যায় সেখানে তো পরবর্তীকালে যা যা স্টেপ নেওয়ার তো সরকার পক্ষ সেটা নেবেই। যেহেতু বিজেপি গভর্নমেন্ট, আপনারা জানেন এরা কাউকে ছাড় দেবে না, ছাড়বে না। আমরা কাউকে ছাড় দেবো না, কোনো সন্ত্রাসবাদীকে, কোনো হামলাকারীকে, কোনো জঙ্গি সংগঠনকে আমরা কিন্তু ছাড় দেবো না। তো সরকার সরকারের মতো কাজ করবে। কিন্তু হচ্ছে একটা পরিবার থেকে একজন মানুষ কর্মক্ষেত্রে সে গিয়ে তার মৃত্যু হলো, এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার। আমরা পরিবারের পাশে থাকবো সবসময়, এটাই আমাদের ব্যাপার।
দেখুন, আমার বাবা তো ড্রাইভার, ওইখানে উনি গাড়ি চালায়। যা ওখান থেকে বাবা যেরকম পারে সেরকম টাকা পাঠায়, আমাদের দুজনের চলে। তার মধ্যে আমার দাদার ওষুধ আছে, যখন না পারে তখন আমার কাকারা আমাদের সাহায্য করে। এই যে দুর্ঘটনাটা যে হলো, আমরা কোনোদিনও ভাবতে পারিনি এইভাবে ওনার জীবনটা চলে যাবে। বা যখন ওনাকে নামাচ্ছে গাড়ি থেকে, তখন বুঝতেও পারছি না যে ওনার মুখটা কিভাবে কি রয়েছে, দেহটা এইভাবে বের করছে। আমি এইটুকুই চাই যে একটা সুষ্ঠু কোনো ব্যবস্থা করুন আমাদের মাথার উপর থেকে। মায়ের হাত তো চলেই গেছে, বাবার হাত তো চলে গেল, আর কিছুই নেই আমাদের ধরতে গেলে। একটা কোনো নির্দিষ্ট কোনো ব্যবস্থা করুন। তার জন্য আমি আর্জি করছি যে আমাদের কিভাবে চলবে সেই ব্যবস্থাটা একটু দেখার। আর আমার দাদা পুরোপুরি অসুস্থ, ওনার প্যাঙ্কাইটিস আছে, প্যাঙ্কাইটিস। আমার ছোট কাকা প্রথম থেকে সব যা যা পেরেছে আমার দাদার জন্য, মানে নিজের সর্বস্ব শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত 3 লাখ টাকা লাগবে বলে খরচা আমরা উঠাতে পারিনি, তার জন্য এইভাবে পড়ে রয়েছে। 2017 থেকে আর যাবতীয় যা আমার কাকার ছিল, কাকা মাছের ব্যবসা করে, কাকা সর্বস্ব দিয়েছে। আমার কাছে সব ডকুমেন্টস আছে। 50 লাখ টাকা মতো শেষ আমার কাকার। এখন 3 লাখ টাকার জন্য আর পারলাম না, তার মধ্যে এইসব ঘটনা হয়ে গেল। মাসে 7 থেকে 8 হাজার টাকার ওষুধ লাগে, তা সত্ত্বেও আমার কাকারা দেয়, বাবা পাঠায়, সেই দিয়ে আমাদের দুজনের চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলতে চাই আমার বাবা চলে গেল, কি হবে আমরা কিছুই জানি না। যদি আমাদের একটা সুষ্ঠু ব্যবস্থা করে সেটা আপনাদের কাছে কাম্য। আর আমি আর কিছু বলবো না। বাবা প্রতিদিন কথা বলে, সকালেও কথা বলেছে। কি করছে, হ্যাঁ কি করছিস, দাদা কি করছে, ব্যাস ওইটুকু। হ্যাঁ, বাবা যখন তখন ফোন করে, কেননা বাবা তো ওদিকে কেউ নেই, আমাদেরও কেউ নেই। আমার ইচ্ছা হলো ফোন করলাম, কি করছো, কি খাচ্ছিস, এই আর কিছু না। বাবা তো 8-10 বছর ওইখানে গাড়ি চালায়, আসামে চালায়, ওইটুকুর মধ্যেই থাকে। এই যে দুর্ঘটনাটা হবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। 6 মাস হয়েছে গেছে, অসুস্থ হয়েছিল, এসেছিল, সুস্থ হয়ে গেছে, বলেছিল যে আমি আবার আসবো, এসে এখানে ডাক্তার দেখাবো, কদিন থাকবো, তার মধ্যে এই ঘটনা ঘটে গেছে। আপনার অশান্তি অনেকদিন হুম। এর আগে আরো বড় অশান্তি হয়েছে, এখন কিছুটা কমেছে, কিন্তু তাও জঙ্গিদের যে কার্যকলাপ সেটা তো বন্ধ হয়নি। তো সেখানে গেলে ভয় তো নিশ্চয়ই ছিল। দেখুন, ভয় ছিল, পেটের জন্য আমাদের যেতে হয়েছে। বাবা তো বলবে না যে ওখানে এত কিছু হচ্ছে, যদি বলে আমি তো বলতাম যে বাবা তুমি চলে আসো, কিন্তু এই আমাদের পরিস্থিতির জন্য তো সে পড়ে থাকতো। घटना का जानकारी हमें कल दोपहर को मालूम चला कि वहां से फोन आया कि जो वहां का उनके साथ का जो ड्राइवर था उन्होंने फोन किया घर में। फोन करने के बाद बोला कि आपका जो घर वाला है वो अभी नहीं रहा इस दुनिया में, वो गुजर गया है इस दुनिया से। मतलब क्या हुआ है, ये क्या हुआ? हाँ, उन्होंने सिर्फ फोन करके बोला कि आप लोग शांत रहिए, आपको एक बात बताना चाहता हूँ कि वो आप समझ लीजिएगा। हमने कि बोला कि क्या हुआ, तो उन्होंने बोला कि आपके घर वाले को गोली क्या है, और गोली करने के बाद उन्हें फोन काट दिया। उनके बाद 1 घंटे बाद उन्हें फिर से फोन किया कि ऐसा ऐसा वहां पर मणिपुर में जो झमेला हो रहा है, वैसे ही हुआ था। फोन किया, फोन करने के बाद बोला कि जो टेररिस्ट है उन्होंने मार दिया हमारा। आप लोगों ने क्या किया उसके बाद? उनके बाद वहाँ का जो ड्राइवर था उनको फोन लगाया, उनका लोकल जो पुलिस स्टेशन था वहाँ पर गूगल से नंबर लेकर हमने फोन किया था। वो लोकल पुलिस स्टेशन हमको बहुत हेल्प किया। वहाँ का एक ऑफिसर था MG जाकिर खान बोल के, उन्होंने बहुत हेल्प किया। उन्होंने सारे कांटेक्ट दिया वहाँ का पुलिस का। अभी क्या चाहते हैं आप सरकार से? हम भारत सरकार से यही चाहते हैं कि जो घटना हमारे परिवार के साथ हुआ है वो और किसी के साथ ना हो। घर में तो आपके भाई बीमार भी रहते हैं। हाँ, भाई का तो तबीयत बहुत खराब है, तो वो तो वहां से भेजते थे पैसा
उससे उसका ट्रीटमेंट होता, वो अभी नहीं रहा गुजर का। तो भाई, और एक तो लड़के का पेनकाइटिस, लड़के कम से कम 10 साल से भोग रहा है, बीमार है, हर दिन बीमार रहता है, उसका पेट में पाइप भी घुसा है। इस सब को लेकर सरकार से क्या गाड़ी लेके वहाँ पे चला गया था? गाड़ी लेके वो वहीं पे रहता था। नहीं, वहाँ पे कोई वो घर में चला के लिए मना किया है वहाँ पे कोई? नहीं, गाड़ी के लिए वहाँ पे मणिपुर में, इसलिए कि मतलब आप लोगों ने कभी उनको मना नहीं किया कि? नहीं, उनको मना किया था। परिवार का ऐसा हालात है तो क्या करे। परिवार का आप लोग हालात देखिए, उनका लड़का का पेनकाइटिस है। तब तो कहीं ना कहीं परिवार को समस्या होगी। इससे आप क्या उम्मीद है सरकार से? भारत सरकार से हमारा एक ही उम्मीद है कि सरकार इसका जांच करे और परिवार को न्याय मिले। क्या नाम है आपका? রাহুল সাহা। কালকে বেলা 3টের সময় আমার কাছে ফোন আসে, 3টে 10-15 নাগাদ ফোন আসে। ফোন এসে ওখান থেকে বললো যে এবার আপনার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি অ্যাক্সিডেন্ট, কি হয়েছে? বললো যে টেররিস্টরা গুলি করে দিয়েছে, আতঙ্কবাদীরা গুলি করে মেরে দিয়েছে। আমার কাছে এইটুকুই খবর এসছে। তারপরে আমি ওখানকার কিছু, আমি গাড়িতে আমার নাম্বার ছিল, গাড়ির মধ্যে, গাড়ির গায়ে আমার ফোন নাম্বার লেখা আছে। ওই নাম্বার দেখে ওখান থেকে ফোন করছে, 2-3 জনের ড্রাইভারও ফোন করছে। ফোন করে বললো যে এই ঘটনা হয়েছে দাদা, এখানে লোক পাঠাবার ব্যবস্থা করুন। তখন আমি কি কোনো তৎক্ষণাৎ আমি হাতের সামনে কাউকে না পেয়ে আমি স্বরাজদাকে ফোন করলাম। স্বরাজদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, প্রথমে পাইনি, তারপরে পেয়েছি। উনি যথারীতি সব মোটামুটি সবই করে দিয়েছে, এখনো পর্যন্ত যোগাযোগ সব ব্যবস্থা করেছে। তখন আমাদের কাউন্সিলর ওই টাইম ওই বৃষ্টি পড়ছিল, তার তখন মাথায় আর আসেনি। তখন আমি ফোন করলাম একজনকে, তখন স্বরাজদার নাম্বার দিল। স্বরাজদা নিজেই ইয়ে করেছেন, সব মোটামুটি এখনো পর্যন্ত সব রেডি করে দিয়েছেন। এখন শুধু আমার পুলিশ ভেরিফিকেশনটা হলে আমার বডি চলে আসবে। ওখানে আমার ভাইপুকে পাঠিয়েছি, আর আমার পাশের বাড়ির একজনকে পাঠিয়েছি। ইনসিডেন্টটা ও এফসিআই থেকে গাড়ি লোড করেছিল, এফসিআই থেকে চাল লোড করেছিল। এবার ওখানে তো ওই কুর্কি, ওদের তো মনে হয় একটা সমস্যা চলছে। ওই টাইমে অ্যাটাক করেছে ওদের, বুঝতে পারিনি। ও সরাসরি এসে যা বললো ড্রাইভার, অন্যান্য ড্রাইভারও বললো যে সোজাসুজি এসে রাস্তায় দাঁড়িয়ে সোজা একদম স্পটে গাড়িটা ফার্স্ট, ওর গাড়িটাই ছিল, ওকেই গুলি করেছে ফার্স্ট। আজ ভেদ করে গিয়ে ওর 4-5টা গুলি লেগেছে ওর সঙ্গে সঙ্গে স্পট। এইটা হচ্ছে এই জায়গাটার নাম তো মণিপুর, হ্যাঁ, কোকরাইল স্ট্রিট। কোকরাইল স্ট্রিট হয়েছে, কোকরাইল ডিস্ট্রিক্ট, কোকরাইল না কোকরাইল, যাই হোক, ওখানে হয়েছে। আদিবাসীদের ওরাই এটা করেছে। তারপর আমি ওখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করলাম, করে এখনো পর্যন্ত ওদের পাঠাতে পেরেছি। আর বাকি সব স্বরাজদাই এখন পর্যন্ত ব্যবস্থা। তখন আমি আমাদের কাউন্সিলর সঙ্গে যোগাযোগ করতে, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, আমি টাইম পাইনি। আমি ওই টাইম বৃষ্টি পড়ছিল, যেহেতু আমার একটা দিন ফোন নাম্বারটা ছিল, আমি ফোন করতে পেরেছি। কেউ জানে না, পাড়ার কেউ জানে, কেউ জানে না। আমার বাড়িতে যাই দাদা 2 ছেলে, এক মেয়ে, এক ছেলে রয়েছেন বর্তমানে। এখন বৌদি গত বছর মারা গেছে, এবছর দাদা চলে গেছে। গাড়ি চালাচ্ছে, হ্যাঁ। ওই গাড়ি আর নিজস্ব, মানে ও নিজস্ব করে দিয়েছিলাম, তারপরে ও গাড়িটা বিক্রি করে দিয়েছে। ওই গাড়িটাই চালাচ্ছিল, মালিকানা হিসেবে ওই চালাচ্ছিল। যেহেতু কিস্তি শোধ করে আবার পুনরায় ওর নামে করে নেয়। এফসিআই থেকে লোড করেছিল, আপনার ওই কি বলে কোকরাইল না কি বললেন, ওখান থেকে কোকরাইল থেকেই গাড়ি লোড করেছিল। ওখানে এফসিআই গোডাউন থেকে লোড করে আরেক জায়গায় খালি করতে যাচ্ছিল। ওইদিকেই কাজ করতে? হ্যাঁ, ওইদিকেই কাজ করতে। উনি 6 মাস আগে বাড়ি এসেছিল। না, ওখানে গাড়িতে খাওয়া দাওয়া, গাড়িতে সবকিছু। এই বড় গাড়িতে আপনার তো সবকিছু, ওদের রান্না বান্নার ব্যবস্থা সব আছে। ওখানে গন্ডগোল তো চলছে, ওর মধ্যেই ও গাড়ি চালাচ্ছিল। এবার বারণ করেছিল যে আসলে চালাচ্ছে, ও কথা শুনছিল, ওখানেই চলছিল। লাস্ট কতদিন আগে বাড়ি এসেছিল? 6 মাস আগে এসেছিল। শুধু ওখানেই চালায় না অন্য কোথাও? না না, ওইখানে ভাড়াটা ভালো পায় বলে ওখানেই চালাচ্ছিল। আমাদের এদিকে মার্কেট পরিস্থিতি ভালো না, এই জন্য ওইখানেই গাড়ি চালাচ্ছে। এর মধ্যে বাড়িতে কথা হয়েছিল ফোনে? হ্যাঁ, ফোন করে আমায় ফোন করেছিল, ভাই কেমন আছিস, এইটুকু জাস্ট। আমার মিসেস সঙ্গে কথা হয়েছে, বাড়িতে রেগুলার ফোন করে। মানে পরিস্থিতির কথা কিছু বলেছিল? না, সেরকম কিছু পরিস্থিতি না, যেরকম নর্মাল কথাবার্তা সেরকম। কি নাম? আমার নাম হচ্ছে হংস দাস।